আসসালামু আলাইকুম আমার আদরের ছোট ভাই আপুরা, তোমাদের সবাইকে একদম শুরুতে সেলুট জানাচ্ছি। কারণ দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে তোমরা যে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছো, সেই জন্য সবার প্রতি সেলুট। এবং এর মধ্যে তোমরা পড়ালেখা করছো, পড়ালেখার কথা চিন্তা করছো, পড়ার টেবিলে ফিরে আসছো, এই জন্য তোমাদেরকে আরো একবার সেলুট এবং ভালোবাসা। শিক্ষক হিসেবে আমি তোমাদেরকে সম্মান জানাচ্ছি। প্রিয় ছোট্ট ভাই আপুরা, এই ভিডিওটা সবাই দেখতে পারে, কিন্তু আমার এইচএসসি 24-এর ছোট্ট ভাই আপুরা যারা কিনা এই মুহূর্তে একটা পরীক্ষার মাঝামাঝি এবং পরীক্ষা হবে নাকি হবে না সেইটা নিয়ে চিন্তিত, এই ভিডিওটা মূলত তাদের গাইডলাইন। এইটা এইচএসসি 24-এর গাইডলাইন। এইচএসসি 25, এইচএসসি 26 ব্যাচের ভাই আপুদের জন্য আমরা নতুন করে আলাদা গাইডলাইন ভিডিও প্রোভাইড করব। ছোট্ট ভাই আপুরা, তোমরা অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলেছো, 50% পরীক্ষা হয়ে গেছে, তারপরে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। পরীক্ষা হবে নাকি হবে না এইটাই তোমাদের প্রথম প্রশ্ন, আমি জানি। এখন কি অটো পাস হবে নাকি আদৌ পরীক্ষা হবে, এটাই সবার প্রশ্ন। আমাকে যদি বলা হতো আমি তোমার পর্যায়ে থাকলে আমি অবশ্যই অটো পাসের জন্য দাবি তুলতাম, কারণ এই পর্যায়ে আবার নিজেকে মানসিকভাবে আর্টিকুলেট করে নিজেকে গুছিয়ে পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যাওয়া ব্যাপারটা আসলেই পৃথিবীর অন্যতম কঠিন কাজ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদেরকে মাটিতে পা রাখতে হবে, বাস্তবতা চিন্তা করতে হবে যে আসলে বাংলাদেশে কি এই পর্যন্ত এইচএসসি 20 ছাড়া এভাবে অটো পাস দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস ফিরে আনা যেতে পারে, সেই সময়ে কিন্তু অটো প্রমোশন দেওয়া হয়েছিল, দেওয়া হয় নাই তা না। কিন্তু স্বাধীন বাংলাদেশে 71-এর পরে এইভাবে গোলযোগের জন্য অর্ধেক পরীক্ষা হওয়ার পর অর্ধেক স্থগিত হয়ে গেছে, আমার এরকম ইতিহাস মনে পড়ছে না। এবং বর্তমান সরকার যেহেতু ছাত্র জনতার, সেই জন্য সরাসরি অটো পাস চাইলেই যে তারা অটো পাস দিয়ে দিবে এইটার গ্যারান্টি আমি শিক্ষক হিসেবে, বড় ভাই হিসেবে এটার গ্যারান্টি নিজেই পাচ্ছি না, সেজন্য তোমাদেরকে দিতে পারছি না। এখন অটো পাস এই ইস্যুটা আসলো কোথা থেকে? এইটা আসলো এই কারণে, কারণ এইটা তোমরা অনেকেই ফেসবুকে দেখেছো, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তারা বিভিন্ন ট্রেজারি এবং থানায় সংরক্ষিত এইচএসসি এবং সমমান পরীক্ষার গোপনীয় মালামাল অক্ষত আছে কিনা সেইটা, এবং না থাকলে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ জানতে চেয়েছে। এবং এটা থেকে একটা ধারণা করা যায় যে বাংলাদেশের উপজেলা পর্যায়ে কিন্তু থানায় বা উপজেলা প্রশাসনের কাছে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রগুলো থাকে, উত্তরপত্রগুলো এক্স্যাক্টলি কোথায় থাকে সেটা আমি এই মুহূর্তে নিশ্চিত না। শিক্ষা বোর্ডে থাকার সম্ভাবনাটাই বেশি, প্রত্যেকটা জেলে শিক্ষা অফিসে থাকার সম্ভাবনাটাই বেশি। তো এখানে মূলত ট্রেজারি এবং থানায় মূলত প্রশ্নপত্রগুলোই সংরক্ষিত থাকে। তো সেইগুলো কোনো সন্দেহ নাই যে যে জায়গায় থানা আক্রান্ত হয়েছে সেখানে কোনো সন্দেহ নেই ট্রেজারি বা থানার মালামালের পাশাপাশি এই প্রশ্নপত্রগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এখন যদি প্রশ্নপত্র যদি পুড়ে গিয়ে থাকে, তাহলে ধরে নিতে পারো যে হয়তোবা 2 সপ্তাহ বেশি সময় লাগবে এবং সেক্ষেত্রে পরীক্ষা হবে। কারণ নতুন প্রশ্ন তৈরি প্রণয়ন করে পরীক্ষা নেওয়া বাংলাদেশ সরকারের পক্ষে এটা সদিচ্ছার বিষয়, এটা খুব কঠিন কোনো কাজ নয়, এটা জাস্ট চাইলেই করা সম্ভব। এটা তোমরা নিজেরাও বুঝো তোমাদের কমন সেন্স খাটিয়ে। কিন্তু যদি উত্তরপত্র পুড়ে গিয়ে থাকে, যেটা পুড়েছে কিনা এই পর্যন্ত নিশ্চিত কনক্রিট নিউজ কারো কাছে নেই, সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? সেই ক্ষেত্রে এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। কারণ উত্তরপত্র পুড়ে গিয়ে গেলে ওই শিক্ষার্থীর, ওই ভাইয়া বা আপুটার কিভাবে মূল্যায়ন হবে, এইটা একটা বড় বিষয়। এই বিষয়ে কনক্রিট নিউজ নাই। তবে যদি এমন হয় যে কিছু জায়গায়, খুব অল্প কিছু জায়গায় উত্তরপত্র সহ পুড়ে গিয়েছে, তাও কিন্তু পরীক্ষা হবে। কারণ ওভারঅল বাকি 95%, 6, 7, 8% স্টুডেন্টের কথা চিন্তা করে তাদের উত্তরপত্র যদি অক্ষত থাকে, সেক্ষেত্রে সরকার এটা ইগনোর করতে পারে। সেক্ষেত্রে যাদের উত্তরপত্র যেই সাবজেক্টের বা যেই সাবজেক্টগুলো পড়েছে, বাকি সাবজেক্টগুলোর কথা বিবেচনা করে একটা গড় মার্ক বা সেগুলোতে ভালো একটা বিবেচনা বোর্ড তৈরি করে তাদেরকে সেই রকম ফলাফল দিয়ে দেওয়া হতে পারে। যদিও সেটাই একটা বিতর্কের বিষয় যে এই ক্ষেত্রে আসলে কি করা উচিত ছিল, নাকি সেখানে পুনর্পরীক্ষা নেওয়া হবে। তো যেটাই হোক, এই দুই ক্ষেত্রে যেটাই হোক, আমার কাছে এখনো মনে হচ্ছে যে পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা প্রবল। তোমরা এখন এটাতে ব্যাপারটা মোটেই খুশির কি অখুশি সেটা আমি জানি না, কিন্তু পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে, আমি নিশ্চিত না। তবে আমার কাছে মনে হচ্ছে যে পরীক্ষা হওয়ার সম্ভাবনাটাই প্রবল। বা স্টুডেন্ট হিসেবে আমার কি চিন্তা করা উচিত, পরীক্ষা দিব হবে নাকি হবে না? তোমার চিন্তা করা উচিত পরীক্ষা হবে, এবং সেটা কবে নাগাদ হতে পারে পরীক্ষা তুমি একটু চিন্তা করে দেখো। যে সায়েন্স বিভাগের, যেহেতু আমি সায়েন্স নিয়ে কাজ করি, ভিডিওটা সায়েন্সের বাচ্চাদের জন্য, তাদের এই 6টা পরীক্ষা বাকি ছিল, যেগুলো কিনা পরিবর্তিত রুটিনে 12, 14, 22, 25, 1 এবং 3 এই ডেটগুলোতে এই পরীক্ষাগুলো ছিল।
এখন প্রিয় ছোট ভাই আপুরা, দেখতেই পাচ্ছ যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত, তার মানে 12-14 আর নিশ্চিতভাবে কোনোভাবেই পরীক্ষা হচ্ছে না। যদি সামহাও সরকার চায় তাহলে 22 থেকে হতে পারে। এখন ব্যাপারটা হলো যে ভাই এই রুটিনে 22 থেকে এভাবে হবে, রসায়ন দুটো পেছনে চলে যাবে, নাকি একটা চাপ দিয়ে সবগুলো পরবর্তীতে আস্তে আস্তে পিছিয়ে যাবে? কোনটা? দুটাই হতে পারে, দুটাই হতে পারে। ইউ জাস্ট নেভার নো যে রসায়ন পরীক্ষা দুটাকে এই পাশে নিয়ে আসা হলো, সেটাও হতে পারে। আবার জীববিজ্ঞানটা, এটা একটা ব্যাপার। এখন যেটাই ঘটনা ঘটুক, আমি তোমাদেরকে এইটুকু অন্তত পক্ষে বলতে পারি যে ঘটনা যেটাই ঘটুক এখানে অ্যাটলিস্ট 2 থেকে 3 সপ্তাহ পরীক্ষা পিছাচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আজকে 9 আগস্ট, আমি ধরে নিতে পারি 2 সপ্তাহ ধরলে আলটিমেটলি এই 25 আগস্টের আগে কোনো পরীক্ষা হচ্ছে না। সেক্ষেত্রে হয়তোবা নতুন করে রুটিন পাবলিশ হওয়ার সম্ভাবনাটাই বেশি। মিনিমাম 2 সপ্তাহ পরীক্ষা পেছাচ্ছে, এইটুকু তুমি নিশ্চিত থাকতে পারো। সেটা 3 সপ্তাহ হতে পারে, 2 সপ্তাহ হওয়ার সম্ভাবনাটাই বেশি। এই সপ্তাহ তো আর হচ্ছে না, এটা তো বুঝাই গেল মোটামুটি। তো আমরা 2 সপ্তাহ বেশি সময় পাচ্ছি, এইটুকু ধরা যেতে পারে। তো আলটিমেটলি আমরা তাহলে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি? ভাই কি পড়বো এখন, কোন সাবজেক্টের প্রিপারেশন নিব, এইটা কমেন্ট করা খুব টাফ। তোমার যেই সাবজেক্টটাতে দুর্বলতা, এই 3টা সাবজেক্টে আপাতত আমার মনে হয় সেইটাতে ফোকাস করাটাই বুদ্ধিমানের কাজ। কারণ তুমি অলরেডি যেই রুটিনটাই দিক, তুমি 1 সপ্তাহ সময় পাবা সেই সাবজেক্টটা পড়ার। এই 3টা সাবজেক্টে যেটাতে দুর্বলতা, আমার মনে হয় তোমার সেটাতেই ফোকাস করা উচিত। সেটা তোমার ম্যাথ থাকলে ম্যাথ, জীববিজ্ঞান থাকলে জীববিজ্ঞান, রসায়ন থাকলে রসায়ন, এবং চেষ্টা করা উচিত যদি পরীক্ষা হয় তুমি যাতে অবশ্যই 80+ মার্ক তুলতে পারো। যাদের পড়ালেখার অবস্থা একদম নড়ে বড়ে আর যাতে পড়ালেখার অবস্থা ভালো, তাদের লক্ষ্য হবে এই সময় এই যেই টপিকটাই পড়বা, এই টপিকটাই পুরোপুরি একাডেমিক টু অ্যাডমিশন লেভেলের ডিপ ডেপথ নিয়ে পড়ে ফেলা। যেই টপিকটা পড়বা অ্যাডমিশন লেভেল ডেপথের দরকার নেই, ওই টপিকটা খুব ভালো মতো পড়ো, অ্যাডমিশনের কথা ভুলে যাও। ওই টপিকটা এমনভাবে পড়ো যাতে এইটা তুমি আগামী 6 মাস ব্রেনের মধ্যে ধরতে পারো, এইটা বারবার আর পড়তে না হয়। এই টপিকটা যাতে একদম ভাজা ভাজা হয়ে যায়, এইটার উপর তুমি যদি বস হয়ে যাও, আগামী 6 মাস তোমাকে, এখন তুমি কিন্তু আরেকটা যুদ্ধে নেমেছো, একটা যুদ্ধ তোমরা জিতেছো, তোমার সামনে কিন্তু এখন তোমার জীবনের পার্সোনাল যুদ্ধ, এইচএসসি পরীক্ষা শেষ করে অ্যাডমিশন জার্নিটা বাকি। তো আলটিমেটলি যদি পরীক্ষা 2 থেকে 3 সপ্তাহ পেছায়, তোমার জীবনের টাইম লাইনটা কি ঘটনা ঘটছে? আজকে 9 আগস্ট, আমি ধরে নিচ্ছি পরীক্ষা 2 সপ্তাহ পেছালো। তো এইখানে পরীক্ষাটাতে এই 6টা পরীক্ষা এখানে 21 দিন সময় নেওয়া হয়েছে। তো তুমি ধরে নিতে পারো যে আলটিমেটলি এই পরবর্তী যখনই রুটিন দিক, এই 6টা পরীক্ষা একই রকম 3 সপ্তাহ সময় লাগবে, সাথে ব্যবহারিক এক্সাম আছে। তো প্রিয় ছোট ভাইয়া আপুরা, 9 আগস্ট থেকে পরীক্ষা পেছালো, আলটিমেটলি সেপ্টেম্বর মাসটা তুমি পুরাটা এক্সাম দিবা, এবং সেপ্টেম্বরে এই 6টা পরীক্ষার প্লাস কিছু তোমার ব্যবহারিক পরীক্ষা সহ অক্টোবরের ফার্স্ট উইক বা প্রথম 10 দিন তোমার চলে যাবে। এইটুকু সময়, অক্টোবরের প্রথম 10 দিন তোমার চলে যাবে, এইটুকু সময় তুমি কিন্তু পরীক্ষায় অংশ নিচ্ছ, এইটুকু সময় তোমার এইচএসসি পরীক্ষা চলবে। তো সেপ্টেম্বরের শেষের দিকে যদি লিখিত রিটেন শেষ হয়ে যায়, অক্টোবর থেকে তোমার অ্যাডমিশন জার্নি শুরু হচ্ছে, রাইট? তাহলে তুমি সময় পাবা পুরো অক্টোবর মাসটা, যদিও প্র্যাকটিক্যাল থাকবে, সময় পাবো নভেম্বর মাসটা। ডিসেম্বর মাসের শুরুর দিকেই কিন্তু রেজাল্ট হয়ে যাবে, যেহেতু 60 দিনের মধ্যে আমাদের বোর্ডগুলো রেজাল্ট দিয়ে দেয়। তার মানে ডিসেম্বর মাসটা তুমি রেজাল্ট প্লাস সময় পাচ্ছ। ইন দ্যাট কেস জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট ঘটতে যাচ্ছে। এবছর 2023 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা 2024 সালের ফেব্রুয়ারি মাসে হয়েছে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। ঘোষণা ছিল জানুয়ারিতে হওয়ার, যেহেতু নির্বাচন ছিল হতে পারেনি, কিন্তু বোর্ডের লক্ষ্য থাকে এটাকে এগিয়ে নেওয়ার, এবারও লক্ষ্য থাকবে সেটাই। তো দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে, তাহলে আলটিমেটলি আর্লি ফেব্রুয়ারি বা লেট জানুয়ারিতে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট হচ্ছে। তার মানে আমি যদি চিন্তা করি, আমাকে তুমি যদি বলো যে ভাইয়া পৃথিবী একদম স্বাভাবিক থাকবে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপরে সবকিছু নির্ভরশীল, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, তো আমরা কিন্তু কোনোভাবে রাজনীতির কেউই আমরা এইসব থেকে বাইরে না। তো তুমি যদি চিন্তা করো, তুমি দেখো গত বছর যেই সময় মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে, এই বছর একই সময় মেডিকেল ভর্তি পরীক্ষার সম্ভাবনা বেশি, এবং তুমি আজকে যে 9 আগস্ট দাঁড়িয়ে আছো, সবকিছু স্বাভাবিক থাকলে এই 9 আগস্ট থেকে তোমার হাতে মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত সময় আছে 7 ফেব্রুয়ারি। ধরে নিতে পারি যে 7 ফেব্রুয়ারি একটা টেন্টেটিভ টাইম, গত বছরের মতোই তুমি এই সময় মেডিকেল ভর্তি পরীক্ষার সম্ভাবনা আছে।
তুমি যদি সবকিছু এইভাবে চিন্তা করো। এখন এই জিনিসটা তখনই সম্ভব হবে যদি আগামী 3 মাস 4 মাসের মধ্যে কোনো নির্বাচনের কোনো ইস্যু না থাকে। কারণ গত বছর কিন্তু নির্বাচনের কারণে সবকিছু 1 মাস করে পিছিয়ে গিয়েছিল। তো যদি কোনো ইস্যু না থাকে নির্বাচনের, তাহলে এই টেন্টেটিভ ডেটেই তোমার পরীক্ষা হচ্ছে। সেপ্টেম্বর মাসটা তুমি এইচএসসি দিবা, অক্টোবর নভেম্বর ডিসেম্বর তুমি অ্যাডমিশনের জন্য পড়বা, জানুয়ারি থেকে শেষের দিক থেকে, জানুয়ারিরও 15 দিন পাওয়ার কথা তোমার। তো 3.5 মাস মোটামুটি তুমি সময় পাচ্ছ। মোটামুটি 3.5 মাস তুমি সময় পাবে অ্যাডমিশন টেস্টে নিজেকে প্রস্তুত করার। তো এই 3.5 মাস পরে তুমি ভর্তি যুদ্ধে নেমে যাবা। একটা যুদ্ধ শেষ, আরেকটা যুদ্ধের তুমি কিন্তু যুদ্ধের মধ্যেই আছো। শর্তটা কি? এর মধ্যে রাজনীতি হওয়া, এর মধ্যে নির্বাচন যদি না হয়, প্লাস দেশের পরিস্থিতি যদি আর অস্থিতিশীল না হয়। এই 2টা শর্ত কিন্তু তোমাকে স্টার দিয়ে লিখে রাখতে হবে। দেশের পরিস্থিতি স্থিতিশীল থাকলে, তাহলে, এবং স্থিতিশীল রাখার দায়িত্ব আমাদের সবার, তোমাদের সবার, আমাদের সবার, দেশের পরিস্থিতিকে যতটুকু স্থিতিশীল রাখা যায়। আমার মনে হয় যে এখন আমাদের টেবিলে ফিরে আসার সময়। আমি সবাইকে বলবো যে একটা যুদ্ধ শেষ হয়েছে, পরীক্ষার্থীরা বিশেষ করে যারা রাস্তায় কাজ করছে, যারা দেশ সংস্কারে হাত লাগিয়েছে, তোমরাও এটাতে অংশ নিবা, কোনো সন্দেহ নেই। বাট আগামী 6 মাসের প্রত্যেকটা দিন, এই মুহূর্তের আগামী 6 মাস আমি তোমাদেরকে বড় ভাই হিসেবে বলবো যে প্রত্যেকটা দিন মনে রাখবা তোমার অ্যাডমিশন যুদ্ধের যাই পড়বা, মনে রাখবা যে তুমি আলটিমেটলি এই যুদ্ধটা ফেস করতে যাচ্ছ 6 মাস পরে। এখন তুমি নিজেকে যতটুকু আপ করতে পারো ততটুকু চেষ্টা করে প্রত্যেকটা দিন কাজে লাগার। এবং তোমাদের যে সাহস, তোমাদের যে ধৈর্য, তোমাদের যে মেধা, এই এত বড় যুদ্ধ তোমরা জিতেছ, অ্যাডমিশন যুদ্ধ না জেতার কোনো কারণ নাই। ছোট ভাইয়া আপুরা, আমি বড় ভাই হিসেবে তোমাদেরকে চেষ্টা করলাম আমার অভিজ্ঞতা থেকে বলার। এখন তোমাদের কার কি প্রশ্ন তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো, পরবর্তী ভিডিওতে এবং কমেন্টে রিপ্লাই আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। আসসালামু আলাইকুম।